আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত রাহনুমা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে কোনো ধরনের গোপন চুক্তি করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এই বাণিজ্য চুক্তি নির্বাচিত সরকার চাইলে বাতিলও করতে পারবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন শুল্ক হার ঘোষণা করা হয়। এতে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করার ঘোষণা দেওয়া হয়। পরপর কয়েক দফা দর কষাকষির পর চুক্তিতে পৌঁছায় ঢাকা ও ওয়াশিংটন। আলোচনায় অংশ নেওয়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বোয়িং বিক্রির চেয়ে কৃষি পণ্যে যুক্তরাষ্ট্রের আগ্রহ বেশি। যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এই চুক্তি প্রকাশ করার বিষয়ে আশ্বাস দেন খলিলুর রহমান। শুল্ক চুক্তি নিয়ে যৌথ বিবৃতি আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে শুল্কের হার শতকরা ৩৫% থেকে কমিয়ে ২০% করতে পারা অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক সাফল্যের প্রমাণ বলে মনে করেন অর্থনীতিবিদ ও গবেষক মাহফুজ কবির। দীপ্ত টিভিকে তিনি এ কথা জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক যে ২০% ধার্য করা হয়েছে সেটি একটি মাইল ফলক। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে যে বাণিজ্য আলোচনা বা দর কষাকষি হয়েছে তার মধ্যে এটি একটি বড় দৃষ্টান্ত যে বাংলাদেশ এটা অর্জন করেছে, এবং যেটি বাংলাদেশের যে সমস্ত প্রতিযোগী দেশ রয়েছে বিশেষ করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামের মোটামুটি কাছাকাছি আছে, এবং বাংলাদেশের চাইতে ভারতের যে শুল্ক সেটি বেশি। তো এই কারণে দেখা যাবে কি যে বাংলাদেশ ভারতের তৈরি পোশাকের বাজারে কিছুটা হয়তো দখল করতে পারবে যদি ভালোভাবে বাংলাদেশ চেষ্টা করে। আর একটা বড় সমস্যা রয়েছে এখানে, সেটি হলো যে যে শর্তগুলো আসলে আরোপ করা হয়েছে এর মধ্যে যেটি শোনা যাচ্ছে যে বাংলাদেশের পণ্যগুলোর জন্য বিশেষ করে যে বাংলাদেশের আরএমজির মধ্যে যে ওভেন গার্মেন্টস সেটি কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি করা হয় বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানে যে 40% মূল্য সংযোজন সেটা কিন্তু অনেকটা কঠিন হবে। তো টেকনিক্যাল সাপোর্টটা আসলে এখন এনশিওর করাটা খুব জরুরি। টানা প্রায় ৯ মাসের মন্দা কাটিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের অন্যতম পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। দেশি বিদেশি বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করায় শেয়ার বাজারে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে বলে জানান বিশ্লেষকরা। এছাড়া সঞ্চয়পত্র সহ বিভিন্ন ব্যাংক আমানতে সুদের হার কমে যাওয়ায় বিনিয়োগকারীরা শেয়ার বাজারমুখী হচ্ছেন বলে মনে করেন তারা। দীর্ঘ দরপতন কাটিয়ে কিছুটা স্থিতিশীল দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কদিন আগেও ২০০ থেকে ৩০০ কোটি টাকার লেনদেন এখন দাঁড়িয়েছে ৭০০ থেকে ৮০০ কোটি টাকার ঘরে। লেনদেনের পরিমাণ বাড়তে থাকায় বিনিয়োগকারীরাও আস্থা ফিরে পেতে শুরু করেছেন। কিছুটা বাড়ছে, কিছু কমতে চলতেছে। এরকম মার্কেটটা থাকলে হয়তো বিনিয়োগকারী আসবে, ইনভেস্টমেন্ট করতে আসবে। এটা আস্থার সংকট ছিল যে সেটাও তো আস্তে আস্তে কেটে যাচ্ছে, কারণ লেনদেন তো অনেক কমে গিয়েছিল। অনেক শেয়ার কিনা মনে করেন হলো একদম ধরেন পুঁজিই নেই, ওই শেয়ার ধরেন এখন বিক্রি করে তারা অন্য শেয়ার কিনতেও পারতেছি না, ওই জন্য এখন আশায় আছি দেখি। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসসিতে বাজার মূলধন প্রায় ৭,৮,০০০ কোটি টাকা দিয়ে শুরু করলেও প্রতিদিনই ইতিবাচক ধারা দেখা গেছে। এছাড়া প্রতিটি কার্যদিবসে লেনদেন বৃদ্ধি ছিল চোখে পড়ার মতো। ২-১ দিন কমছেও আবার কিন্তু ঘুরে দাঁড়াইছে, এবং বিশেষ করে ২-একটা কোম্পানির ইপিএস খারাপ আসাতে মাঝখানে একটু কমে গেছিল, সেটা আবার টার্ন অ্যারাউন্ড হচ্ছে, এবং মানে পুরো সপ্তাহটা এক কথায় বললে গেলে ভালো টার্নওভার ছিল, ইন্ডেক্সও ভালো পারফর্ম করছে এবং ভালো কোম্পানির শেয়ারগুলোই বেচা কিনা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, প্রবাসী আয়ে ইতিবাচক ধারা এবং রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ধারা শেয়ার বাজারের প্রভাব রাখছে বলে মত বাজার বিশ্লেষকদের। একটা বিনিয়োগকারী দেখবে যে বাজারে আস্থার জায়গাটা পুনরুদ্ধার হচ্ছে, বাজারের কারসাজিকারকদের জায়গা সীমিত হচ্ছে, বাজারে যারা বিনিয়োগ করবেন তার বিনিয়োগ সুরক্ষার জায়গাগুলো তৈরি হচ্ছে, এবং সর্বোপরি পর্যায়ে এটা নিশ্চিত করতে হবে যে সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার ভিতরে যে বিশৃঙ্খলা ছিল সেটাও কিন্তু এক ধরনের সমাপ্তি ঘটেছে, এবং নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্বে আছেন তারা দৃশ্যমান, সৎ এবং বলা চলে যে যোগ্য ব্যক্তি। ফলে সবগুলো জিনিসকে বিনিয়োগকারী মনে একটা প্রত্যাশা তৈরি করেছে বাজারে, দেশি এবং বিদেশি। একই সঙ্গে বাজারের প্রতি সরকার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির বিভিন্ন পদক্ষেপ বাজারকে আরও সামনের দিকে এগিয়ে নেবে বলে আশা বিশ্লেষকদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।
দেশে পুষ্টির চাহিদা পূরণে বহু বাণিজ্যিক খামার গড়ে উঠলেও ঢাকার ধামরাইয়ে এখনও অনেক পরিবার আদি পদ্ধতিতে গাভী পালন করে আসছে। নিজেদের চাহিদা মিটিয়ে সংসারে বাড়তি আয়ের উৎস হিসেবে দুধ বিক্রি করেন তারা। কিন্তু দানাদার খাবারের ঊর্ধ্বমুখী দাম, ঘাসের জন্য কৃষি জমির সংকট ও দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন অনেক খামারি। এ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। নিয়ম করে প্রায় প্রতিদিন ভোর ৬টায় ওঠেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফুলটনগরের আব্দুল মজিদ। এরপর চলে গরু ও গাভী মিলিয়ে অন্তত ৬টি পশুকে গোসল করানো পর্ব। মজিদের কাজের অন্যতম সহযোগী তার স্ত্রী মঞ্জিলা আক্তার। পশুর পরিচ্ছন্নতা পর্ব শেষে দুধ দহন হয়ে গেলে এরপরই মজিদ ছুটে যান পার্শ্ববর্তী সাভার বাজারে দুধের হাটে। দেশের অন্যান্য খামারিদের মতোই মজিদেরও দুঃখ কম নয়। বহু কষ্ট করে গাভী লালন পালন করেও লাভ তো দূরের কথা, খরচই ওঠে না অনেক সময়। দুধ বিক্রি করে মেলে না ন্যায্য দাম। দুধের বাজার কম, খাদ্যের দাম বেশি, দানাদার খাদ্য বেশি, ঘাস কিনতে হয়, জমিপত্র রাখাল, তারপরে ডাক্তারের খরচ, মেডিসিন আছে, বিভিন্ন দিক দিয়ে আমাদের গরু পাইলে কোনো এখন লাভবান না। একই চিত্র তিলামুদ্দিনের খামারেও। তার স্ত্রী ফরিদা বেগমকেও দেখা যায় কাজে সহযোগিতা করতে, কিন্তু তারাও বলছেন পশুর খাবারের ঊর্ধ্বমুখী দামের কথা। সেই সঙ্গে নেই স্থানীয় প্রাণী সম্পদ অফিসের কোনো সহযোগিতা। বর্তমানে আমার এই ফার্মে থেকে দুধ আসতেছে বর্তমানে প্রতিদিন ৪,০০০ টাকা। আমি গরুগুনের খাওয়ান দিতেছি হলো 2 গাঁটি ভুসির দাম হলো ৩৫০০ টাকা, কামলার বেতন দিতেছি ৬০০ টাকা, ৩৫ আর ৬০০ ৪১০০ টাকা, ৮০ টাকা লবণ। এইসব খালি আমার গরুর এই ভুসি আর কামলার বেতন। আর আমি যে ক্ষেত রাখছি ১০ লাখ টাকাতে জায়গা রেখে থুইছি, আমি এই জায়গার যে আমার টাকাটা যখন পড়ে নিছে এইটাও আমার লসের পাল্লা আছি। তারপরে কি করুম, আমার তো অন্য কোনো ব্যবসা নাই। নানা প্রতিকূলতার মাঝে উৎপাদিত দুধ বিক্রির বিড়ম্বনার কথা জানালেন আরেক খামারি। গাভী যদি ভালো মতো আল্লাহ ওর অসুখ বিসুখ কোনো রকম বিপদ আপদে না রাখে, তাহলে বাচ্চাগুলো আমাদের পরবর্তীতে কিছু আসে বাচ্চাগুলোর ভিতর থেকে। কিন্তু গাভীর দুধ বেঁচে আয় করা যায়, খাওয়ায় নিজেরা চলে ওইটাই শেষ হয়ে যায়। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, খামারিদের দুধের ন্যায্য মূল্য নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে দুধ সংগ্রহ কেন্দ্র চালু করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা কিন্তু কাওয়ালিপার একটা ফিলিং সেন্টার করার চিন্তা ভাবনা আছে, যেটার সাথে আকিজ একটা লিঙ্ক করে দেওয়া। এমডির পক্ষ থেকে আমাদের প্ল্যানিং আছে যাতে খামারিরা এখানে তাদের দুধটা সেল করতে পারে ন্যায্য দামটা। ধামরাই উপজেলার 16টি ইউনিয়নের 1073টি ডেইরি খামারে 6000 দেশি ও 40,067টি ফ্রিজিয়ান জাতের গাভী থেকে প্রতিদিন প্রায় 1,95,000 লিটার দুধ উৎপাদন হয়। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক বাজার ব্যবস্থাপনা ও সরকারের সহযোগিতা পেলে এই খাতটি হতে পারে গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। দীপ্ত বার্তা কক্ষ। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি। এতে শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তবে গত অর্থ বছরের চেয়ে চলতি বছরে রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া বন্দরটির অবকাঠামোগত উন্নয়ন করার দাবি সংশ্লিষ্টদের। সাতক্ষীরার ভোমরায় 1996 সালে শুল্ক স্টেশন হিসেবে বন্দরের যাত্রা শুরু হয়। 2013 সালে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে ঘোষণা করে সরকার। এতে বাণিজ্য ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা দেখা দেয়। যদিও ভারত থেকে ফলসহ 72 প্রকার পণ্য আমদানির কথা থাকলেও মাত্র 22 ধরনের পণ্য আমদানি করা যেত। সরকার গত বছর ভারত থেকে আলু, পেঁয়াজ, চাল, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে। ভারতও বাংলাদেশ থেকে পাটের সুতা, পোশাক সামগ্রী, জুট সহ অন্যান্য পণ্য আমদানি করছে না। এতে শ্রমিক সহ সংশ্লিষ্টরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভোমরা বন্দরে আগে প্রচুর গাড়ি ঢুকতো আর কি, 400 থেকে 500 প্লাস হইতো। এখন সেই গাড়ি এখন আর ঢোকে না। তো কেউ ভ্যান চালাচ্ছে, কেউ বাইরে চলে যাচ্ছে। মূল শ্রমিক আমাদের ইউনিয়নে কমে যাচ্ছে। এখন এই 1 বছর আমাদের কোনো আয় নেই, 100-150 টাকা আয় হয়, কোনোদিন হয় না। আমাদের ইউনিয়নে 1300 প্লাস সদস্য আছে। আমরা এই 1 বছর যাবৎ আমদানি রপ্তানি কম হওয়াতে আমরা কাজ থেকে অব্যাহত আছি। বন্দর কর্তৃপক্ষের দাবি, আমদানি রপ্তানি কমে গেলেও রাজস্ব প্রবৃদ্ধি বেড়েছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন বলেও জানান তারা। ভোমরা স্থল বন্দর থেকে পূর্ণাঙ্গ কাস্টম হাউস না হয় এবং বন্দরের অবকাঠামো উন্নয়ন না থাকায়
এই বন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ কম হচ্ছে, কাস্টম হাউস হয় এবং এই বন্দর দিয়ে এই সকল মাল যদি আমদানি রপ্তানি হয় তা সরকারকে 8 থেকে 10,000 কোটি টাকা রেভিনিউ ভোমরা স্থলবন্দর দিয়ে দেওয়া সম্ভবপর। আমদানির ক্ষেত্রে হচ্ছে পরিমাণ হয়তো কমতে পারে, কিন্তু আমাদের এখানে রেভিনিউ প্রবৃদ্ধি হয়েছে 23-24-এর তুলনায় 7.84%। আর রপ্তানির ক্ষেত্রে হচ্ছে একইভাবে আমাদের এদিক দিয়ে হচ্ছে রপ্তানিতে প্রবৃদ্ধি আছে, সেটা 10.23%। ভোমরা অত্যন্ত সম্ভাবনাময় একটি স্থলবন্দর। আগামীতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। দীপ্ত বার্তাকক্ষ। দেশে এখন বর্ষা মৌসুম। বৃষ্টি বন্যার অজুহাতে এ সময় চাল সহ খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেন কিছু অসাধু বিক্রেতা। এ নিয়ে আমরা কথা বলবো দিনাজপুরের সহকর্মী সুলতান মাহমুদের সঙ্গে। মাহমুদ, আমরা জানি ধান উৎপাদনে দিনাজপুর অন্যতম। চলতি আমন মৌসুমে চালের বাজার কেমন দেখছেন এবং আমনের চাষ নিয়ে কৃষকরা কি কোনো সমস্যায় পড়েছেন? আপনি আমাদের বিস্তারিত জানাবেন। নুসরাত, আপনি জানেন যে দিনাজপুর আসলে চালের এবং ধানের উৎপাদনের জন্য সারা দেশের একটি সুনাম রয়েছে। তারই ধারাবাহিকতায় এবছর কিন্তু যে ইরিবোরো মৌসুমের ধান কিন্তু বাজারে এখন যথেষ্ট পরিমাণে রয়েছে, যার কারণে চালের সরবরাহ কিন্তু যথেষ্ট। এর কারণেই প্রতিশ্রুতি হিসাবে কিন্তু সরকার পাশাপাশি কিন্তু খাদ্য বান্ধব যে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, বিশেষ করে OMS এবং 15 টাকা কেজি চালের যে রয়েছে, TCB এবং কাজের বিনিময়ে খাদ্য, বেশ কিছু কর্মসূচি চলমান থাকার কারণে বর্তমানে কিন্তু একটু চালের বাজার নিম্নমুখী বলে আমরা ব্যবসায়ীদের কাছে শুনেছি। তবে গত কুরবানি ঈদের পরেই যে বড় মৌসুম ছিল, সেই মৌসুমে কিন্তু ধানের বাজার যেমন ঊর্ধ্বমুখী ছিল, সেই সাথে সাথে কিন্তু চালের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। এবং সেই তুলনায় আজকে যদি আমরা বলি, চালের কেজি প্রতি এখন কিন্তু 2 থেকে 3 টাকা, কিছু কিছু চাল কিন্তু 4 টাকা পর্যন্ত কেজি দরে কমেছে, যার কারণে বিক্রেতারা কিন্তু অনেকটাই তারা বলছে যে চাল এখন অনেকটাই কম বিক্রি হচ্ছে, কারণ সরকারের এদিকে বিভিন্ন কর্মসূচি হাতে চলমান রয়েছে। তাছাড়া কিন্তু সরকারের একটা যে চাল আমদানির যে ব্যবসায়ীদেরকে যে একটা পারমিশনের যে আহ্বান করেছিল, সেটার কারণে কিন্তু এখন বর্তমান চালের বাজার অনেকটা নিম্নমুখী বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন, যেহেতু আমন মৌসুমের এখন ধান রোপণের একটা মৌসুম শুরু হয়েছে দিনাজপুরের, ইতিমধ্যে কয়েকদিন ধরেই যে বৃষ্টি হচ্ছে, মাঝখানে কিছুদিন শুকনা মৌসুম থাকলেও কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন চাষিরা কিন্তু আমন ধান রোপণের ব্যস্ত সময় পার করছে এবং এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির শুরু হয়েছে দিনাজপুরে গতকাল, যার কারণে আমন এবারও কিন্তু ভালো আবাদ হতে পারে বলে চাষিরাও আমাদেরকে জানিয়েছে। নুসরাত। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। আন্তর্জাতিক বাজারে বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা ওঠানামা করছে। সাধারণত তেলের উৎপাদনকারী দেশগুলোতে অস্থিরতা দেখা দিলে দাম বেড়ে যেতে পারে। আবার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন দেশের জ্বালানি চাহিদা তেলের দামকে প্রভাবিত করে। সেই সঙ্গে ডলারের দামও জ্বালানি তেলের মূল্য নির্ধারণে বড় প্রভাবক। আগস্টের দ্বিতীয় দিনে এসে যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে 67.33 মার্কিন ডলারে, যা গতকালের চেয়ে $1.93 কম। এছাড়া ওপেক বাস্কেটে সামান্য বেড়ে বিক্রি হচ্ছে 75.34 মার্কিন ডলারে। ভারতে এই মূল্য 74.82 এবং দুবাইতে বিক্রি হচ্ছে 70.87 মার্কিন ডলার। বিশ্ববাজারে আবারও চাঙা স্বর্ণের বাজার। নতুন শুল্ক ঘোষণা ও ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা বৃদ্ধি পাওয়ায় এক লাফে প্রায় 2% বেড়েছে ধাতব বস্তুটির দাম। রয়টার্স জানায়, শুক্রবার দুপুরে স্পট গোল্ড প্রতি আউন্সে এক লাফে প্রায় 1.8% বেড়ে 3,347.66 ডলারে বিক্রি হয়। গত 25 জুলাইয়ের পর বিশ্ববাজারে এটি স্বর্ণের সর্বোচ্চ দর। এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম আজ পর্যন্ত স্থিতিশীল রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের দর অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম পড়বে 1,71,601 টাকা। পাশাপাশি 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,63,798 টাকা, 18 ক্যারেটের 1,40,400 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,16,127 টাকা।
দর্শক, শেষ করছি আজকের বাণিজ্য সংবাদ।